কেমন সাড়া পেলেন এখানে আজকে ক্রিকেট খেলায় এলেন? ঘাটালের মানুষ না সব সময় খেলা ভীষণ ভালোবাসে, আর এরা যেভাবে অর্গানাইজ করেছে এবং যেভাবে মানুষকে জড়ো করতে এরা সামর্থ্য হয়েছে, এটা আমি খুব ভালো সাড়া পেলাম। সবাই এত শয় শয় মানুষ চতুর্দিকে, আপনারাও দেখতে পাচ্ছেন। কিন্তু এই ক্রেডিটটা আমার না, এই ক্রেডিটটা এই ক্লাবের, যারা এই ডে অ্যান্ড নাইট খেলাটাকে অর্গানাইজ করে এত মানুষকে এত রাত পর্যন্ত জড়ো করে এই আনন্দটা দিতে পারছে। তাই এই যে হরিরামপুর ইয়াংস্টার ক্লাব, আমি ওদের কনগ্রাচুলেশন জানাচ্ছি। দিদি, ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার বলছে কাজ শুরু করেছি, অপরদিকে দাসপুরে একটা জমি নিয়ে সমস্যা, 3 ফসলের জমি এলাকার মানুষ দিতে নারাজ, দিচ্ছে না, নতুন করে খাল খনন করতে দিচ্ছে না, সেক্ষেত্রে একটা আন্দোলন হচ্ছে। পুরো বিষয়টা যে ঘাটাল মাস্টার প্ল্যান এবং খাল খননের যে প্রতিবাদ, পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? 2011 সালে, আজ থেকে এটা 14 বছর আগে, আমার বয়সটা 14 বছর কম ছিল, তখন থেকে আমি শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান। পরিবর্তনের আগে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এসেই 6 মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবো, বলেছিলেন তো। সব জায়গায় সেটা আলোচিত হয়েছিল। সেই পরিবর্তনের যে প্রতিশ্রুতি, সেটা আজকে 14 বছর পরও রূপায়িত হয়নি। রূপায়ণ করার প্রথম পদক্ষেপ পর্যন্ত নেওয়া হয়নি। সরকারের প্রথম পদক্ষেপ হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যে জমিটা দরকার, একটা জমি দরকার, তো একটা ঘাটাল মাস্টার প্ল্যান তো আকাশে হবে না, বাতাসে হবে না, জমি দরকার। সেই জমিটা নিয়ে নেওয়া এবং জমিটা নেওয়ার সময় যার জমি তাকে যতটা সম্ভব এবং যতটা জাস্টিফাইড ক্ষতিপূরণটা দেওয়া, এই প্রথম পর্যায়ের প্রথম পদক্ষেপ সরকার নেয়নি। কেন্দ্র তৈরি আছে। আপনারা জানেন যে সমস্ত মেট্রোপলিটন সিটিতে, বোম্বাই থেকে শুরু করে কলকাতা, দিল্লি, এমনকি ব্যাঙ্গালোর, যেটা মেট্রোপলিটন সিটি হয়নি, টেক সিটি, টেকিজরা মানে ইঞ্জিনিয়াররা ওখানে হাজারে হাজারে লক্ষে লক্ষে থাকে, সেখানে পর্যন্ত মেট্রো রেল করার জন্য কেন্দ্র সরকার পদক্ষেপ নিয়েছে। এবং তার জন্য প্রতিটা মেজর শহরে স্মার্ট সিটি প্রোগ্রাম এবং মানে এই ধরনের মেট্রো রেল, জলগুলো পরিষ্কার জল, মানে গ্রামে হাজার হাজার ছোট ছোট গ্রামে হর ঘর জল, নল সে জল, ট্যাপ ওয়াটার থেকে প্রায় 10 কোটির উপরে জল চলে গেছে। কেন্দ্র সরকারের তরফ থেকে যে যে প্রতিশ্রুতি কেন্দ্র সরকার দিয়েছেন, একটা অ্যানালিসিস দেখাচ্ছে যে 600টার মধ্যে 599টা প্রতিশ্রুতি মোদী সরকার রেখেছেন, আর একটার উপরে কাজ চলছে। অথচ দেখুন, এই তৃণমূল সরকারের যিনি সুপ্রিমো, উনি 2011 সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রূপায়িত করার জন্য যথাসম্ভব উনি কাজ করবেন। তার কিছুই হয়নি। জমি অধিগ্রহণ বলুন, বাজেটে রিসোর্স অ্যালোকেশন বলুন, কোন রাস্তা দিয়ে যাবে, রুট ডিমার্কেশন বলুন, কোন নদীর সাথে কিভাবে নেটওয়ার্ক হবে সেগুলো বলুন, মানুষের কাছে কি কোনো শ্বেতপত্র এসছে যে কোনোভাবে কোনো একটা প্রকারে যে আচ্ছা ঠিক আছে, আমি জমিটা পাচ্ছি না, কিন্তু আমি রিসোর্সটা অ্যালোকেট করে রাখলাম। ঠিক আছে, আমি রিসোর্সটা অ্যালোকেট করতে পারছি না, কিন্তু জমিগুলো যেগুলো লাগবে, যে রুটটা ডিমার্কেট করলাম এবং জমিগুলো নিয়ে রাখলাম, মানে এনিথিং অ্যাট অল হ্যাজ নট বিন ডান। সুতরাং এটা প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি রয়ে গেছে, এটা রূপায়িত হয়নি, কোনোভাবেই হয়নি। কোনো চেষ্টা, কোনো সামর্থ্য না। প্রত্যেকটা ইলেকশনের আগে, কি সেটা লোকসভা হোক, কি সেটা বিধানসভা হোক, সরকার নতুন নতুন জিনিস নিয়ে চলে আসেন, তখন বলেন পুরনো প্রতিশ্রুতিগুলো লোককে মনে করে দিয়ে বলেন যে এবারে হবে, এবারে হচ্ছে, নেমে পড়েছি, কিন্তু ওইটুকুই। 26শে ভোটের আগে কি প্রতিশ্রুতি দেবে জানি না। এটা তো 2011-র প্রতিশ্রুতি, ঘাটাল মাস্টার প্ল্যান। 14 বছর হয়ে গেছে। 26শে ভোট আবার হয়তো কিছু বলবে এই ধরনের, কিন্তু কিছু তো হচ্ছে না। আমি তো এবার বন্যায় এসেছিলাম, আপনারা জানেন যে যে সাংঘাতিক বন্যা হয়েছিল, এই বন্যার জন্য কি হয়েছিল, কি একটা সাইড আরেকটা সাইডের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছিল, মাঝখানে নদী চলে এসেছিল, এমন হয়েছিল যে হেল্প এবং রিসোর্সও আসছিল না। তখনও কিন্তু আমরা কিন্তু এমপি বা অন্য কাউকে দেখিনি, সংসদকে দেখিনি যে এসে উনি দিচ্ছেন। এটা তো সবার নৈতিক দায়িত্ব, তাই না? সরকার দেবে,
সেটা করেনি। সরকারের যিনি সাংসদ যিনি যাকে মানুষ ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, সাংসদেরও তো একটা মোরাল এথিক্যাল রেসপন্সিবিলিটি থাকে। সেটাও তো আমরা দেখিনি যে কোনো জায়গায় এসে উনি কিছু জিনিস বিতরণ করছেন বা মানুষকে কিছু সাহায্য দিচ্ছেন, এটাও কিন্তু আমরা দেখিনি। আমি বহুবার এসেছি, আপনারা জানেন। এবং ঘাটালের বন্যার যে ভয়াবহ রূপ, যেটা আমি এসপি থাকতে দেখেছিলাম, তখন এনডিআরএফ বহুবার আমাকে নামাতে হয়েছিল। এবারে দেখলাম যে একই রূপ 2024-এ, একই রকম অবস্থা, একই রকম জল, একই রকম বন্যা। পরিস্থিতির কোনো পরিবর্তন কিন্তু হয়নি। পরিস্থিতির পরিবর্তন কি হবে বলে মনে হয়? আমার দেখুন, আমার মনে হয় না। আমাকে যদি সত্যি সত্যি জিজ্ঞেস করেন, আমি মনে করছি না যে এই রাজ্য সরকারের কাছে ওই রিসোর্সটা মানে হচ্ছে টাকা পয়সা তো লাগে। এত বড় একটা মাস্টার প্ল্যান করতে কয়েক হাজার কোটি টাকার দরকার। সেই টাকাটা আস্তে আস্তে 11 বছর ধরে পার্টে যদি সরিয়ে রাখা হতো, রিসোর্স অ্যালোকেশন বা বাজেটেড অ্যালোকেশন যেটা বলে, তাহলে হয়তো আমি আপনাদের বলতে পারতাম যে হ্যাঁ, কোনো জায়গায় আশার রেখা একটা দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু রিসোর্স অ্যালোকেশন করা হয়নি এবং রিসোর্সটা অনেক বড় ধরনের একটা রিসোর্স, জমি নেওয়া হয়নি। এখন জমির যারা ওনার বা যারা মালিক, তারা বলছে যে জমি দেবো না, বা যাই হোক, হোয়াটএভার, সরকারের সঙ্গে একটা বাকবিতণ্ডার মধ্যে পরিস্থিতি এসছে, অর্থাৎ এই পার্টটাও ক্লিয়ার হয়নি। তাহলে হঠাৎ একটা এত বড় একটা প্রজেক্ট এটা কি করে রূপায়ণ হবে? এটা হওয়ার কোনো একটা আশঙ্কা থাকছে। আশঙ্কা আমরা করি না। আমরা যেহেতু গ্রাউন্ডে চলি, আমরা জানি যে কোনো প্রজেক্টকে রূপায়িত করতে গেলে তার একটা রিসোর্স লাগে, টাকা লাগে এবং জমি লাগে এবং মানুষের সহযোগিতা লাগে। প্রচুর ছেলেকে এমপ্লয়মেন্টের ব্যাপার আছে। একটা কেন্দ্র সরকারের সঙ্গে বসে আলোচনা করে প্রজেক্টটায় যৌথভাবে একটা কনসেন্ট দেওয়ার ব্যাপার থাকে, কনসেনসাস যেটাকে বলি, জয়েন্ট কনসেনসাস, কোনোটাই তো হয়নি। তো হঠাৎ কি করে একটা প্রজেক্ট আলো দেখবে, তাই না? তবুও আমি আশা রাখবো যে রাজ্য সরকার এটা নিয়ে চিন্তাভাবনা শুরু করুক। আমার এটাই বক্তব্য। আমরা নেগেটিভিজমের মধ্যে বা নেগেটিভ জিনিসের মধ্যে বাঁচতে পারি না। মানুষ হিসেবেই কিন্তু আমরা সবসময় আশা করি যে আজকে না হলেও কালকে অন্তত রাজ্য সরকার ভোটের আগে আবার ওই মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে একটুখানি সচল হয়ে, অ্যাক্টিভ হয়ে এটা নিয়ে ভাবনা চিন্তা করবেন। মোটের উপর বাংলার অবস্থা কেমন দেখছেন? আপনি তো অনেকদিন ধরে আছেন, আগে পরে বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? রাজ্যের মানুষ যথেষ্ট আনন্দে আছে? বাংলার অবস্থা, বাংলার একজন বিরোধী দলের নেত্রী বলার থেকে বাংলার অবস্থা, শিক্ষাক্ষেত্রে গিয়ে যারা চাকরির জন্য এতদিন বসে আছেন সেই সমস্ত ছাত্রদের জিজ্ঞেস করলে জানতে পারবেন। বাংলার অবস্থা, যে সমস্ত ধর্ষণ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে, যে অকালে চলে গেলেন যে ফুলটি, সেই অভয়ার মা বাবাকে জিজ্ঞেস করলে বাংলার অবস্থা জানতে পারবেন। বাংলার অবস্থা জানতে গেলে স্বাস্থ্য বিভাগের যদি কোনো দপ্তরে যান, সেটা কোনো বড় হসপিটালে যেতে পারেন, সরকারি হসপিটালে রোগীদের জিজ্ঞেস করতে পারেন তারা কীরকম আছেন, বা নিচে যারা হাজারে হাজারে রোগী জায়গা পাচ্ছে না তাদের জিজ্ঞেস করলে জানতে পারবেন। বাংলার অবস্থা বিভিন্ন গ্রামে গেলে, যেখানে নতুন কোনো স্কুল হয়নি, কলেজ হয়নি, হাসপাতাল হয়নি, মানুষ একই জায়গায় দাঁড়িয়ে আছে। এমনকি পুলিশের সংখ্যাও বাড়েনি। আগে 100টা মানুষের মধ্যে একজন পুলিশ অফিসার দেখাশোনা করতেন, এখন 10,000-এ একজন পুলিশ অফিসার। চুরি হয়ে গেলে পুলিশ আসে না, ডাকাতি হয়ে গেলে পুলিশ আসে না, বিরোধীদের পেছনে খালি লেগে থাকে। বাংলার অবস্থা যে কোনো জায়গায় গিয়ে, যে কোনো মোড়ে, যে কোনো রাস্তায়, যে কোনো গলিতে, যে কোনো চায়ের দোকানে, যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেই আপনারা বাংলার সত্যিকারের অবস্থাটা জানতে পারবেন।